বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। বাংলা ব্যাকরণে শব্দ গঠনের যে বিশেষ দুটি দিক রয়েছে, অর্থাৎ গঠনগত দিক থেকে একটি শব্দকে যদি আমরা শ্রেণীকরণ করি তাহলে তার মধ্যে আমরা লক্ষ্য করি একটি থাকে মৌলিক শব্দ, মৌলিক ধাতুজাত, এবং সাধিত শব্দ, সাধিত ধাতুজাত। আজকের ক্লাসে আমরা মৌলিক শব্দ, সাধিত শব্দ কাকে বলে তার পরিচয় নেব এবং সার্বিকভাবে যৌগিক শব্দ, রূঢ় শব্দ এবং যোগরূঢ় শব্দ এই সম্পর্কে বিস্তৃতভাবে জেনে নেব। এর সঙ্গে সংযোগ করে দিই, মৌলিক ধাতু এবং সাধিত ধাতু সংক্রান্ত বিস্তৃত ক্লাস ইতিপূর্বে করেছি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। তাহলে আমরা চলে আসি প্রথমে মৌলিক শব্দ বলতে কি বুঝি। আমরা প্রথমে মৌলিক শব্দ বলতে কি বুঝি তা বলতে গেলে আসে, ধরে নাও আমরা কটা শব্দ ধরে নিই, যেমন ধরো মা, কিংবা পড়া, কিংবা জল, কিংবা হাত, পা, এই শব্দগুলো। কেমন? এবার লক্ষ্য করে দেখো, এই শব্দগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, এদের যদি ভাঙি, পড়া শব্দটিকে ভাঙলাম, কি এলো? পড় আ, পড় ধাতু আ প্রত্যয়। কিংবা জল শব্দটিকে যদি ভাঙি, তাহলে তাকে আলাদা করে আর ভেঙে অর্থপূর্ণ শব্দ কিন্তু এখান থেকে পাচ্ছি না। ধাতু পেতে পারি, একটা মৌলিক ধাতু এবং তার সঙ্গে একটি প্রত্যয় পেতে পারি, কিন্তু পৃথক অর্থপূর্ণ কোনো শব্দ কিন্তু এখান থেকে আমরা পেলাম না। কিংবা যদি বলি হাত, পা, এই শব্দগুলোকে ভাঙা যায় না। তবে হাত পা ভেঙে যায়, কিন্তু শব্দ ভাঙলে তার অর্থ হয় না, তাই না? তাই এদের ভাঙা যায়। তুমি যদি জোর করে ভাঙতে চাও তাহলে কিরকম হতে পারে? ধরো মা, এই শব্দটিকে ভাঙলে কি হয়? ম যুক্ত আ, তার অর্থ হয় নাকি? ম একটা ব্যঞ্জন ধ্বনি, আ একটা স্বরধ্বনি। পড়া, এই শব্দটিকে যদি তুমি জোর করে ভাঙো তাহলে একটা প আসে, একটা অ আসে, একটা ডয় শূন্য র আসে, একটা আ আসে, কিন্তু তার কোনো নির্দিষ্ট অর্থ নেই। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, কটা ধ্বনির সমাবেশ হয়, কিন্তু তা অর্থ প্রকাশ করে না। তাহলে অর্থ প্রকাশকারী এখানে একটি শব্দ লক্ষ্য করলাম। সুতরাং এই শব্দটিকে ভাঙা যাচ্ছে না, ভেঙে কিন্তু এখান থেকে আর অর্থপূর্ণ কোনো কিছু পেলাম না। তাই মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দ খণ্ডিত অবস্থায় অর্থ প্রকাশ করে না। এই যে শব্দগুলি, এগুলিকে খণ্ড করলে পরে, খণ্ডিত অবস্থায় একে রূপান্তরিত করলে তাকে অর্থ প্রকাশ করে নাকি? না, করে না। সুতরাং একে কিন্তু আমরা বলি মৌলিক শব্দ। নিশ্চয়ই বুঝতে পেরেছ? কেমন? এবার আমরা গঠনের দিক থেকে দ্বিতীয় যে শব্দটি, তার নাম হলো সাধিত শব্দ। এই সাধিত শব্দকে বলা হয় কম্পোজড ওয়ার্ড, আর মৌলিক শব্দকে ইংরেজিতে বলা হচ্ছে সিম্পল ওয়ার্ড বা রুট ওয়ার্ড। কেমন? এবার এই সিম্পল ওয়ার্ডের উপরে বেস করেই বা রুট ওয়ার্ডের উপরে বেস করেই, নির্ভর করেই কিন্তু সাধিত শব্দ তৈরি হয়। যেমন দেখো জল, এই জল থেকে তৈরি হলো জলধর। কেমন? কিংবা দিবাকর, আমি যদি দিবা শব্দটিকে মৌলিক শব্দ হিসেবে সরিয়ে দিই এখান থেকে, আর কর শব্দটিকে মৌলিক শব্দ হিসেবে সরিয়ে দিই, তাহলে দুটো মৌলিক শব্দ, একটি দিবা একটি কর, একসঙ্গে মিশে হলো কি? সাধিত শব্দ। আবার এইখানে এসে দেখো, বিদ্যালয়, বিদ্যা শব্দটি একটি শব্দ, আলয় একটি শব্দ, দুটো মৌলিক শব্দ মিলে বিদ্যা আলয় তৈরি হলো এখানে। ঠিক তেমনি ভাবে জলধর, আলাদা আলাদা দুটি মৌলিক শব্দ মিশে সাধিত শব্দ তৈরি হলো। তাহলে সাধিত শব্দের ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে নির্দিষ্ট অর্থ প্রকাশকারী একাধিক শব্দ একসঙ্গে বসে আছে, মানে একের বেশি শব্দ, তাই না? অনেক হতে পারে, সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, যাই হোক। তাহলে এখানে দেখো জল ধর, অর্থাৎ জলকে ধরে আছে যে, তাহলে জল ধর পৃথক দুটি মৌলিক শব্দ মিলে হলো একটি সাধিত শব্দ। একই রকম ভাবে দিবাকর, দিবা শব্দের অর্থ দিন, আর কর শব্দের অর্থ করে যে, অর্থাৎ দিন করে যে, অর্থাৎ সূর্যদেব, তাকে বোঝাচ্ছি। একই রকম বিদ্যালয়, বিদ্যায় নিমিত্তে যে আলয়, অর্থাৎ বিদ্যা এবং আলয় দুটি পৃথক মৌলিক শব্দ মিশে এসে সাধিত শব্দ তৈরি করলো। তাহলে লক্ষ্য করে দেখো, সাধিত শব্দকে ভাঙলে আমরা কি পেতে পারি? একদম ঠিক ভেবেছো, একাধিক মৌলিক শব্দ পেতে পারি। তাহলে ডেফিনেশন কি লিখবো? খুব সহজ, লিখবো যে শব্দ খণ্ডিত অবস্থায় অর্থ প্রকাশ করে তাই হলো যৌগিক শব্দ। তাহলে যে শব্দ কি করে? খণ্ডিত অবস্থায় একে খণ্ড করলে পরে অর্থ প্রকাশ করতে পারে, তাই হলো যৌগিক শব্দ। ঠিক আছে?
নিশ্চয়ই বুঝতে পেরেছো। একে আরো বিস্তৃত ভাবে তোমরা লিখতে পারো, যে শব্দকে খণ্ডিত করা যায় এবং খণ্ডিত অবস্থায় নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে আমরা যৌগিক শব্দ বলতে পারি। এইভাবে লিখতে পারো। নিশ্চয়ই মৌলিক শব্দ যৌগিক শব্দ নিয়ে কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে নাকি? নিশ্চয়ই নেই। এই দেখো এখানে এই শব্দটা দেখো, অর্থগত। এটা কি শব্দ বলো তো? দুটো দেখো মৌলিক শব্দ আছে, তাহলে দুটো মিলে একটা শব্দ প্রকাশ করলো, তাহলে একে আমরা কি বলবো? সাধিত শব্দ বলবো। কিংবা দেখো এখানে লক্ষ্য করে শ্রেণী বিভাগ, এটা কি ধরনের শব্দ? এটাও সাধিত শব্দ, কিন্তু শব্দ এর, তাহলে শব্দ এটা হলো মৌলিক শব্দ। ঠিক আছে, বেশ। এবার আমরা এই সাধিত শব্দ যে আছে, এই সাধিত শব্দের শ্রেণীকরণ একটু চলে যাই। অর্থাৎ সাধিত শব্দকে অর্থগত দিক থেকে, অর্থ প্রকাশের দিক থেকে সাধিত শব্দকে তিন রকম ভাবে আমরা দেখতে পারি। বেশ মজার এই ক্লাসটি, জানো তো? একটু লক্ষ্য করো, মনোযোগ দিয়ে শোনো, দেখো নিশ্চয়ই ভালো লাগবে। এই অর্থ প্রকাশ বিচারে বা অর্থ প্রকাশের দিক থেকে সাধিত শব্দকে যে তিন ভাগে ভাগ করা হয়, তার প্রথমটির নাম হলো যৌগিক শব্দ, পরেরটির নাম হলো রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ, আরেকটা হলো যোগ রূঢ় শব্দ। কেমন? আমরা প্রথমটায় চলে আসি। প্রথমটা কি? যৌগিক শব্দ। তাহলে যৌগিক শব্দ ধরো দিবাকর কিংবা গাইয়ে। আচ্ছা, প্রত্যয়ের ক্লাস নিয়েছিলাম, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, কেমন? ওখান থেকে দেখে নিতে পারো। এবার প্রত্যয় আমরা কি দেখেছিলাম? একটা শব্দ তৈরি হতে গেলে ধাতুকে অবলম্বন করতে হয়। যেমন দেখো, ধরো পড়া, এই পড়া শব্দটি কোন ধাতু থেকে এসছে? পড় ধাতু, পড় আর আ প্রত্যয়, তাই না? কিংবা ধরো তোমরা এখন কি করছো? শুনছো, তাই না? ক্লাস শুনছো, তাহলে শোনা কোন ধাতু থেকে এসছে? শুন ধাতু থেকে এসছে। তাহলে বর্ষয় হস্য নয় হসন্ত, তাই না? তাহলে শুন ধাতু আ প্রত্যয় সমান শোনা। তাহলে একটা ধাতুকে আশ্রয় করে কি হয়? শব্দ তৈরি হয়। বেশ, এইবার কথাটি হলো, ধাতুর তো নির্দিষ্ট কোনো অর্থ থাকে। যেমন দেখো, শুন ধাতুর অর্থ হলো শোনা, দেখ ধাতুর অর্থ দেখছো তোমরা, দেখা, পড় ধাতুর অর্থ পড়া, খেল ধাতুর অর্থ খেলা, এরকম নির্দিষ্ট ধাতুর অর্থ থাকে। এই যে ধাতুগুলো, এদের বলা হয় ব্যুৎপত্তি। ঠিক আছে? তাহলে একটা শব্দের দু রকম অর্থ হতে পারে। একটা ব্যুৎপত্তির দিক থেকে অর্থ হতে পারে, আরেকটা প্রচলিত, মানে যেটা চলছে, যে অর্থটাকে আমরা জানি সাধারণভাবে। এই দু রকমের অর্থ কিন্তু হতে পারে। ধরে নাও, যেমন এই যে দিবাকর, এই দিবাকর শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ কি আর প্রচলিত অর্থ কি? কিংবা গাইয়ে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, প্রচলিত অর্থ কি, এটা আমরা দেখে নিই। দিবাকর অর্থাৎ দিন করে যে, দিবা মানে কি? দিন। তাহলে দিন করে যে, অর্থাৎ দিবা তৈরি করে যে, তাকে আমরা বলি ব্যুৎপত্তিগত অর্থ। তাহলে দিবাকর শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো দিবা করে যে, আর প্রচলিত অর্থ হলো সূর্য। দিবাকর মানে সূর্য বুঝি। তাহলে লক্ষ্য করে দেখো, দিন তৈরি করে কে? এই সূর্যদেব। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ যা, একে ভাঙলে, ব্যুৎপত্তি তৈরি করলে, প্রত্যয় নির্ণয় করলে তার যে অর্থ দাঁড়ায়, আর প্রচলিত যে অর্থ, দিবাকর শব্দের অর্থ মানে আমরা জানি সূর্য, এই দুটো অর্থ কিন্তু একই দাঁড়াচ্ছে। কি জটিল মনে হচ্ছে নাকি? অত্যন্ত সহজ, মন দিয়ে শোনো। আবার বলি, ধরো ব্যুৎপত্তিগত অর্থ কি না, যে একটি শব্দের প্রত্যয় নির্ণয় করে যে ধাতু আর প্রত্যয় থেকে তৈরি হলো, সেই শব্দের অর্থটি। তাহলে দিবা শব্দটি, দিবাকর শব্দটিকে ভাঙলে হয় দিবা করে যে, অর্থাৎ দিবাপূর্বক ক্রিধাতুর অপ্রত্যয়। কেমন? অর্থাৎ দিন তৈরি করে যে। তাহলে দিন কে তৈরি করে? আমরা সবাই জানি দিন সূর্য তৈরি করে। সূর্য না উঠলে দিন হয় নাকি? হয় না। ঠিক তেমনি ভাবে তাহলে দিবা করে যে, মানে দিন তৈরি করে কে? সূর্য। তাহলে প্রচলিত অর্থ যা সূর্য, আর ব্যুৎপত্তিগত অর্থ লক্ষ্য করে দেখো একই। এবার দেখো গাইয়ে, এই শব্দটাকে আমরা দেখে নিই। গাইয়ে এই শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো গান গায়ে যে, যে গান গায় তাকে আমরা বলি গাইয়ে, আর প্রচলিত অর্থ গায়ক। তাহলে কি দাঁড়ালো? এর অর্থ দেখো একই রকম দাঁড়ালো। তাহলে মজার ব্যাপার, যৌগিক শব্দ কি হবে? ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ কি হবে? একই হবে। ঠিক আছে? কি বললাম? যৌগিক শব্দের ক্ষেত্রে ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ এই দুটো কিন্তু একই হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? এইবার আমরা রূঢ় শব্দের ক্ষেত্রে আসবো। তার আগে ডেফিনেশনটা লিখে নেবে। যে শব্দের ব্যুৎপত্তিগত এবং সাধারণ বা প্রচলিত অর্থ, এই সাধারণ বা প্রচলিত যেটা আমাদের মধ্যে প্রচলিত হয়ে আছে, এই দুটো একই, তাদের বলা হয় যৌগিক শব্দ। ঠিক আছে? এর পরের দুটো কিন্তু অত্যন্ত মজার, একটু দেখে নেওয়া যাক। এরপরে প্রথমটি আছে রূঢ় বা রূঢ়ি শব্দ। আমরা রূঢ় বা রূঢ়ি শব্দ প্রথম ধরে নিই। যেমন দেখো, দারুণ কিংবা গবেষণা কিংবা প্রাচীন, এই শব্দগুলো সম্পর্কে আমরা জানি তো? আমরা কি জানি? দারুণ মানে কি? ভীষণ দারুণ অনুষ্ঠান হয়েছিল, উফ সেদিন ফুটবল মাঠে দারুণ খেলা হলো, বলি তো?
ওহ সিনেমাটি দারুণ দেখতে, বলি তো, ওহ কি দারুণ বৃষ্টি হলো, তার দারুণ মানে কি, ভীষণ বা প্রচন্ড, এটা বলি। গবেষণা কি বলি, আমাদের পাড়ার তপন গবেষণায় নিযুক্ত রয়েছে বলি আমরা। তাহলে গবেষণা মানে বিশেষ কোনো জ্ঞান অন্বেষণ, তাই না? প্রবীণ, আমরা জানি তো প্রবীণ মানে কি, ঠিক ভেবেছ, বয়স্ক ব্যক্তি, তাই না? তাহলে বয়স্ক ব্যক্তিদের আমরা বলে থাকি প্রবীণ, তাই না? এইবার আমরা এই যে অর্থগুলো জানি, এই অর্থগুলোকে বলে প্রচলিত বা বর্তমান অর্থ। কিন্তু এর ব্যুৎপত্তিগত অর্থগুলো আমরা একটু দেখে নিই, বেশ মজা লাগবে। ধরো দারুণ, এর ব্যুৎপত্তিগত অর্থ কি জানো তো? কাঠ দ্বারা তৈরি। আমরা কি জানি? ভীষণ বা প্রচন্ড রকম। কি মজা লাগছে তো? তাহলে এই দারুণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো দারু নির্মিত, যা দারু যুক্ত অন প্রত্যয়। তাহলে দারু মানে হলো কাঠ, হলো, তাহলে কাঠ দিয়ে তৈরি। আর আমরা কি জানি? ভীষণ বা প্রচন্ড, দারুণ মানে, তাহলে এটা প্রচলিত অর্থ, আর আসল অর্থ হলো কাঠ দ্বারা তৈরি। এবার গবেষণা, এই অর্থটা তোমরা যদি জানো ব্যুৎপত্তিগত, তোমাদের ভীষণ মজা লাগবে। এই গবেষণার অর্থ হলো গরু খোঁজা, ব্যুৎপত্তিগত অর্থ। কেমন? গো এসনা, এর এই গবেষণা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো গরু খোঁজা। সে মাঠে মাঠে হোক, পাড়ায় পাড়ায় হোক, যেখানে হোক, গরু খোঁজা মানেই হলো গবেষণা। আগে এই অর্থটা ছিল, আর এখন আমরা জানি গবেষণা মানে বিশেষ জ্ঞান অনুসন্ধান। কি সব অর্থ বদলে যাচ্ছে তো? ব্যুৎপত্তি এক আর প্রচলিত কেমন অন্য। কিংবা প্রবীণ, এটাও জানলে তোমরা আরো মজা পাবে। ওই প্রবীণ শব্দের অর্থ কি ছিল জানো? দেখো তাহলে, ভালো বীণা বাজায় যে, বীণা একটা বাদ্যযন্ত্রের নাম তো জানো তো নিশ্চয়ই, মা সরস্বতীর হাতে থাকে। এবার এই বীণা বাদ্যযন্ত্র, তার প্রধান এই বীণা বাদ্যযন্ত্র যে খুব ভালো বাজাতে পারে, তাকে বলা হয় প্রবীণ। এই শব্দটাকে ভাঙলে হয় প্রপূর্বক বীণ ধাতুর অচ প্রত্যয়, জানো তো? এবার প্রপূর্বক বীণ ধাতুর অচ প্রত্যয়ের মানে হলো যে ভালো করে বীণা বাজাতে পারে। এবার ভালো করে বীণা বাজাতে পারে, আর বয়স্ক ব্যক্তি কোথায় চলে গেল, সব উল্টো পাল্টা হয়ে, তাই না? আর আমরা জানি কি প্রবীণ মানে হলো বয়স্ক ব্যক্তি। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থের মধ্যে কি কোনো মিল আছে, যোগসূত্র আছে? না, প্রায় যোগসূত্র নেই। খুব সামান্য একটাই গরু খোঁজার সময় আছে, এখানেও খোঁজা, এখানেও জ্ঞান অনুসন্ধান খোঁজা, আদারওয়াইজ কোথাও নেই। লক্ষ্য করে দেখো। তাহলে আমরা রূঢ় বা রূঢ়ি শব্দের সংজ্ঞা কি নির্ণয় করব বলতো? একদম ঠিক ভাবছো, কি বলতো? ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থের মধ্যে কোনো কি নেই, মিল নেই। এবার এটা হলো সাধিত শব্দ। তাহলে যে সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে সাধারণ বা প্রচলিত অর্থের সম্পর্ক কি বা যোগসূত্র আছে, প্রায় নেই বললেই চলে, তাকে আমরা বলি রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ। ঠিক আছে? তাহলে যৌগিক শব্দে কি হলো? ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ একই। রূঢ় শব্দে বা রূঢ়ি শব্দে কি হলো? ব্যুৎপত্তিগত আর প্রচলিত অর্থ একেবারে, দুটোর মধ্যে যোগসূত্র বা মিল নেই বললেই চলে। এবার আসছি আমরা যোগ রূঢ় শব্দ। দেখে নি কি দাঁড়ায় যোগ রূঢ় শব্দে। ধরে না মৃগ কিংবা পঙ্কজ কিংবা অন্ন, এই শব্দগুলো তোমরা সবাই জানো। মৃগ মানে কি? ঠিক ভেবেছ, হরিণ। পঙ্কজ মানে পদ্ম, তাই তো? আর অন্ন মানে কি? ভাত, তাই তো? বাঙালি অন্ন আবার জানবে না তাই হয় নাকি? বেশ, এবার এর আমরা ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ একটু খুঁজে নিই। চলো খুঁজে যাক, অনুসন্ধান করে নি, ওই যে গবেষণা করে নি, চলো গরু খোঁজা, কেমন? বেশ, তাহলে এই মৃগ, এই শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ কি ছিল জানো? যে কোনো রকমের পশু জঙ্গলে, সে হরিণ হতে পারে, শূকর হতে পারে, মোষ হতে পারে, সিংহ হতে পারে, গন্ডার হতে পারে, শিয়াল হতে পারে, কুকুর হতে পারে, বিড়ালও হতে পারে। কিন্তু মজার ব্যাপার, এখন আমরা কি জানি? আমরা একজনকে নিয়ে নিয়েছি সেখান থেকে। ভালো হরিণ, হরিণ মাংস সুস্বাদু, তার চাহনি খুব সুন্দর, তার দেহের বর্ণ খুব ভালো, কামড়ে দেয় না, দৌড়ে এসে গুতিয়ে দেয়। যাই হোক, তো আমরা কি করলাম? এত সব পশুর মধ্যে থেকে একটাকে নিয়ে নিলাম তুলে, টক করে, তাই না? মৃগ। ব্যুৎপত্তিগত অর্থে এত পশু, প্রচলিত অর্থে একটা নিলাম সেখান থেকে। পঙ্কজ, পাকে যারা জন্মে তাদেরই বলে পঙ্কজ। পাক মাটির পুকুরের নিচের ভাগে থাকে, তার পাকে তো অনেক জলজ উদ্ভিদ থাকে, তাই না? সেখানে ধরে নাও পদ্ম হতে পারে, সেখানে শালুক হতে পারে, সেখানে অনেক ধরনের জলজ উদ্ভিদ হতে পারে। তো এত ধরনের জলজ উদ্ভিদের মধ্যে আমরা কি করলাম? একটা মাত্র
লতানে উদ্ভিদকে নিয়ে নিলাম, নাম তার পদ্ম, তাই না? বা মৃণাল বলি তাকে আমরা পঙ্কজ বলি, পঙ্কজ শব্দে সংক্ষিপ্ত অর্থে বলে থাকি। তাকে আমরা কোকোনদ বলি, তাকে আমরা কত কিছু নামে জানি। তাহলে কি করলাম, অনেকগুলো থেকে যে কোনো একটিকে স্বীকার করে নিলাম, সবগুলো কিন্তু স্থান পেল না। কেমন? কিংবা অন্ন, অন্ন শব্দের অর্থ কি ছিল? যে কোনো খাদ্য, সমস্ত খাদ্যকেই বলা হতো অন্ন। তুমি একটা আপেল খাচ্ছ বসে বসে, সেটাও অন্ন, প্রাচীন অর্থ ছিল। তুমি বসে বসে মুড়ি খাচ্ছ, সেটাও অন্ন। মোগলাই খাচ্ছ, সেটাও অন্ন। যদিও বাংলা ভূমিতে মোগলাইয়ের চল ছিল না, মোগলাই এটা বিদেশি খাবার। যাই হোক, যা খাবারই খাও, সে মোগলাই হোক, আর একটু ভালো ভালো বিরিয়ানি হোক, কিংবা যাই হোক না কেন, কেমন কি আর করা যাবে, ভালো ভালো খাবারের নাম বলাই ভালো, তাই না? বেশ, এইসব যাই খাবার হোক না কেন, তুমি যাই খাও না কেন, তার নাম ছিল পূর্বে খাদ্য। কেমন? অন্ন। এবার এই অন্নের অর্থ ছিল যে কোনো খাদ্য। এখন আমরা কি বলছি? অন্ন মানে খালি ভাত। আসলে বাঙালি ভাত খেতে পছন্দ করে, ভালো কথা, অন্ন মানে ভাত হয়ে গেল। তাহলে কি হলো, সব খাদ্যের মধ্য থেকে বাঙালি ভাতকে পছন্দ করে নিল। কেমন? এবার এর সংজ্ঞা আমরা কি নির্ণয় করব? খুব সহজ, যে সাধিত শব্দের কি হলো, ব্যুৎপত্তিগত একাধিক অর্থের মধ্যে, অনেক অর্থ ছিল তাই না, একাধিক অর্থের সকলগুলি প্রচলিত অর্থে প্রকাশ পায় না। এই যে একাধিক অর্থ অনেক, তার মধ্যে সবগুলো কিন্তু প্রচলিত অর্থে প্রকাশ পেল না, তার মধ্যে নির্ধারিত কোনো একটি প্রকাশ পেল। কেমন? তাহলে আরেকটু সংযোগ করে দিতে পারে, যে সাধিত শব্দের ব্যুৎপত্তিগত একাধিক অর্থের সকলগুলির মধ্যে যে কোনো একটি প্রচলিত রূপে প্রকাশ পায়। কেমন? আরেকটু সুন্দর করে বলে দিলাম, যে কোনো একটি প্রচলিত রূপে প্রকাশ পায়, তাকেই আমরা বলে থাকি যোগ রূঢ় শব্দ। ঠিক আছে, বুঝতে পেরেছো তাহলে নিশ্চয়ই? তাহলে কি আরেকবার বলে দিই প্রথম থেকে। সাধিত শব্দ, এই সাধিত শব্দের তিনটে ভাগ, একটা যৌগিক, একটা রূঢ় শব্দ, আর একটা যোগ রূঢ় শব্দ। যৌগিক শব্দে কি হয়, ব্যুৎপত্তিগত আর প্রচলিত একই থাকে। রূঢ় শব্দে কি হয়, ব্যুৎপত্তি আর প্রচলিতের মধ্যে খুঁজেই পাওয়া যায় না কোনটা ব্যুৎপত্তিগত কোনটা প্রচলিত, সব অর্থহীন হয়ে দাঁড়ায়, তাই না? আর যোগ রূঢ় শব্দের মধ্যে কি হয়, যোগ রূঢ় শব্দের ক্ষেত্রে ব্যুৎপত্তিগত সকল অর্থের মধ্য থেকে একটা অর্থকে স্বীকার করে নেয়। এগুলোকে আমরা বলে থাকি যোগ রূঢ় শব্দ। আমরা অর্থের দিক থেকে সাধিত শব্দের এই শ্রেণীকরণটা দেখে নিলাম, অর্থাৎ শব্দের অর্থগত শ্রেণী বিভাগ। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো? কি খুব সহজ লেগেছে তো? বেশ, পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। সবাইকে ধন্যবাদ।